গণ অভ্যুত্থানের আগেই দেশ পরিবর্তনের ভাবনা ছিল শিক্ষার্থীদের। কোটা আন্দোলনের সূত্র ধরে সংঘবদ্ধ হয় ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি। নীতিগত সিদ্ধান্ত নেই, একত্রে একই সাথে কিন্তু আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করব। প্ল্যান করছিলাম যে আমাদের এই পুরো আন্দোলনের নাম কি হবে। একটা বোঝাপড়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুভমেন্টটা চালু করতে হবে, রাজু ভাস্কর্য দখল করতে হবে, রাজু ভাস্কর্য থেকে আন্দোলনটাকে শাহবাগে নিয়ে যেতে হবে এবং ঢাকার পয়েন্টগুলোকে ব্লকেট করতে হবে। আমার ছেলেকে হারিয়ে একেবারেই একা নিঃস্ব। আমার সন্তান হারানোর পর আমি ঘরে থাকতে পারি না। আমরা কি আমাদের বাবাকে ফেরত পাবো না? জুলাই শহীদ পরিবারের সম্মানে বিএনপির অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ। হত্যার দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের তাগিদ খালেদা জিয়ার। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। রংপুরে এনসিপির পদযাত্রা শেষে পথসভা। কাউনিয়া পীরগাছায় এমপি পদপ্রার্থী আক্তার হোসেনকে পরিচয় করিয়ে দিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কয়েকবার জেল খেটেছে এই আক্তার হোসেন। ভোলার তজিমুদ্দিনের স্বামীকে উদ্ধারের সতীনের বাড়ি গিয়ে গণধর্ষণের শিকার এক গৃহবধূ। এখনো ধরা পড়েনি ধর্ষকরা, এক নারী গ্রেফতার। সরকারি কর্মচারী হাসপাতালে হাসি ফিরল ঠোঁট ও তালুকাটা ৭৬ শিশুর। ক্যাম্পেইনে অংশ নেন ১২ দেশের সার্জন। আগে তো অনেক লাগতো, খারাপ দেখা যাইতো, অনেক কষ্ট লাগতো। অন তো ঠিক হয়ে গেছে, অন ভালো লাগে। আমার ছেলে আমাকে বাবা বলে ডাকতেছে, আমার সামনে কিছু খাইতে পারতেছে, ঠিক আছে, যা কিছু খাইতো না দেশে হতো। পাহাড়ের সীমান্ত সড়ক খুলেছে নতুন দুয়ার। ৩ জেলায় প্রকৌশল উৎকর্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানালেন ট্রাম্প। এখনও অপ্রকাশিত চুক্তির শর্ত, বিবাদমান পক্ষগুলো নিশ্চুপ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আজ ২ জুলাই ২০২৫, ঠিক ১ বছর আগে শেখ হাসিনা পতনের কাউন্টডাউন শুরু হয়েছিল এই সময়টাতেই। আন্দোলন, শাহবাগ অবরোধ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ধাপে ধাপে কোটা আন্দোলন রূপ নেয় গণজোয়ারে। জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে উঠে এসেছে বেশ কিছু অপ্রকাশিত তথ্য। সুমাইয়া ঐশীর রিপোর্টে জানব আন্দোলনের পেছনের সেসব পরিকল্পনাগুলো। জুলাইয়ের ১ তারিখে যখন আমাদের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমাদের যে আন্দোলনটি শুরু হয়, তানজিনা তামিম হাফসা ২৪-এর কোটা আন্দোলনের প্রথম দিন থেকেই যে কজন নারী সামনের সারিতে থেকেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। রক্তাক্ত জুলাইয়ের বহু নেপথ্যের ঘটনার সাক্ষী তিনি। যমুনা টেলিভিশনের সাথে স্মৃতিচারণায় হাফসা বলছিলেন গণ অভ্যুত্থানের সূচনা লগ্নের সেসব কথা। আন্দোলনটা শুরু হয়েছিল জুনে এবং সেই সময় কিন্তু ২-১ দিন মুভমেন্ট হয়েছে এবং এর পরবর্তীতে এটা আমাদের টার্গেট ছিল যে আমরা ঈদের ছুটির পরবর্তীতে গিয়ে এটা নিয়ে মুভ দিতে হবে। তখন কিন্তু বিভিন্ন প্ল্যান করছিলাম যে আমাদের এই পুরো আন্দোলনের নাম কি হবে এবং কিভাবে নাম দিলে এই আন্দোলনটাকে সবার একটা এঙ্গেজমেন্ট বাড়ানো যাবে। সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে কর্মসূচি নিয়ে রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১ জুলাই রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ হয়, সেখান থেকেই আসে ৩ দিনের কর্মসূচি। পরদিন অর্থাৎ ২ জুলাই বেলা ২:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে গণপদযাত্রা শুরু করে বিপুল সংখ্যক শিক্ষার্থী।
ক্যাম্পাস ঘুরে এদিন শাহবাগ মোড় প্রায় 1 ঘন্টা অবরোধ করে তারা। সেখানে পুলিশের মুখোমুখিও হয় শিক্ষার্থীদের সেই মিছিল। তবে শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগানে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি পুলিশ। প্রশ্ন হলো, আন্দোলনের দ্বিতীয় দিনেই বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে একত্রিত করা সম্ভব হয়েছিল কিভাবে? কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিলাম, যার কারণে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে। যার কারণে যারা আন্দোলনটা শুরু হয়েছিল তাদের সাথে আমরা কমিউনিকেট করার চেষ্টা করি এবং কমিউনিকেট করে কানেক্ট হই আমরা তাদের সাথে। এবং আমরা এই ঈদুল আজহার যেই বন্ধটা ছিল, এই বন্ধের মধ্যেই আমরা মোটামুটি সারা দেশে একটা কমিউনিকেশন মেনটেন করি এবং আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নেই যে আমরা যে কোনো আমাদের যেই যৌক্তিক দাবি রয়েছে, এই যৌক্তিক দাবির আন্দোলনে আমরা সবাই একত্রে একই সাথে কিন্তু আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করব। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর ছাড়িয়ে বিক্ষোভ ছড়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ সহ দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানে। এরপর ধীরে ধীরে আরও সংঘবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা। জুলাইয়ের আরেক সম্মুখ যোদ্ধা রিফাত বলছিলেন, কেবল 36 দিনে নয়, দেশ নিয়ে শিক্ষার্থীদের চেতনার শুরুটা হয়েছিল আরও আগে থেকে। আমরা এক বাসায় থাকতাম, একসাথে স্ট্র্যাটেজি মেক করতাম, যেটা হয় আর কি, একসাথে থাকা, একসাথে খাওয়া, যে আত্মিক একটা বন্ধন গড়ে উঠেছিল। কিছু জিনিস, একটা মুভমেন্ট, একটা গণ অভ্যুত্থান তৈরি করার জন্য কী কী এলিমেন্ট লাগে সেইটা আমরা গিয়া পর্যবেক্ষণ করেছিলাম, আমরা বোঝার চেষ্টা করেছিলাম। একটা বোঝাপড়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুভমেন্টটা চালু করতে হবে, রাজু ভাস্কর্য দখল করতে হবে, রাজু ভাস্কর্য থেকে আন্দোলনটাকে শাহবাগে নিয়ে যেতে হবে এবং ঢাকার পয়েন্টগুলোকে ব্লকেট করতে হবে। ছাত্রলীগের একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হবে, যারা আসলে দীর্ঘদিন যাবত নির্যাতিত, তো সবাই তো আসলে মন থেকে ছাত্রলীগ করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকার আদায়ের সেই দিনের আন্দোলনে কেবল শিক্ষার্থীরা নয়, রাজপথে সরব ছিলেন শিক্ষকরাও। মূলত পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের ঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিন ছিল 2 জুলাই। এদিন বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ফটকের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। এতে বন্ধ হয়ে যায় ক্লাস পরীক্ষা। ফলে শিক্ষকদের এই কর্মবিরতি শিক্ষার্থীদের আন্দোলন জোরদারে সহায়ক হয়ে ওঠে। এই পর্যন্ত কর্তৃপক্ষ লেভেলের কারো যোগাযোগ হয়নি বিধায় আমরা সর্বাত্মক আন্দোলনে গতকালকে থেকে আছি। আগে আমরা পেনশন পেতাম, এখন আমরা পেনশন পাবো না। এককালীন একটা টাকা পেতাম, সেই টাকাটা এখন আমরা পাচ্ছি না। জুলাই আন্দোলনের শুরুর দিকে শিক্ষার্থীদের চাওয়াটা ছিল খুবই সাধারণ, 56% কোটা সংস্কার করে চাকরি হতে হবে মেধার ভিত্তিতে। কিন্তু ছাত্রছাত্রীদের দাবি যৌক্তিকভাবে সমাধানের বদলে রক্তাক্ত পথ বেছে নেয় সরকার। ফলে ঘুরে যায় আন্দোলনের মোড়, শুরু হয় হাসিনা প্রশাসন পতনের কাউন্টডাউন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করেছে শহীদদের আত্মত্যাগ। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ হারানো যাবে না। শহীদ পরিবারের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে অযথা বিতর্ক বা কূটতর্কে কালক্ষেপণ না করার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কারের নানা প্রস্তাব ভালো হলেও তা বিদ্যমান বাস্তবতায় দেশের জন্য উপযোগী কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। আমার ছেলেকে হারিয়ে একেবারে একা নিঃস্ব। আমার সন্তান হারানোর পর আমি ঘরে থাকতে পারি না। 2 মাসের বেশি 2023 সালের অক্টোবরের পরে চেম্বার বন্ধ রেখে পালিয়ে থাকতে হয়েছে। যেন অমানবিক নিপীড়ক এক রাষ্ট্র বাংলাদেশকে স্মরণ করল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেখানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে ঘিরে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বিএনপি। দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নানান চড়াই উতরাই পেরোনো বিএনপি গুম খুনে হারিয়েছে তাঁর বহু নেতাকর্মীকে। 36 দিনের জুলাই অভ্যুত্থানে হতাহত ছাত্র জনতার নামের তালিকায়ও দীর্ঘ এই দলের কর্মী সমর্থক। তাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির টানা কর্মসূচির প্রথম দিনে সেই সব পরিবারের পাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়। প্রধান অতিথির ভিডিও বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, শহীদ পরিবারের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুবিধা নিশ্চিত করতে হবে। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বিএনপি চেয়ারপারসন আহ্বান জানান ঐক্য অটুট রাখার।
আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের মতো ২৪-এর স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার বীর যোদ্ধাদেরও বাংলাদেশ ভুলবে না। জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। তারেক রহমানের মতে, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখলে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার বঞ্চিত হবার শঙ্কা রয়েছে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। কোন কোন ইস্যুতে অনৈক্য মনে হলেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ধারাবাহিক আন্দোলন কিংবা সংসদ বিলুপ্ত আর সরকার পদত্যাগের এক দফার আন্দোলন, সেসবই গণ অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি করেছে বলে মনে করছে বিএনপি। দলটি জানাচ্ছে, এই জুলাই গণ অভ্যুত্থানেই প্রায় ৭৩৪ জন নেতাকর্মী নিহত হয়েছে। আর বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুনের শিকার প্রায় ২,০০০। বিএনপি সেই শহীদ আর নির্যাতিত পরিবারগুলোর পাশে থাকার বিষয়ে প্রতিশ্রুতিশীল। আগামী দিনে শহীদের স্বপ্ন আর তাঁদের প্রতি সম্মান দেখিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে দ্রুত সময়ে নির্বাচনের তাগিদ দিচ্ছে দলটি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। স্বজন হারানোদের আর্তনাদে আবেগঘন পরিবেশ তৈরি হয় বিএনপির জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার আলোচনা সভায়। তারেক রহমানকে পেয়ে ফ্যাসিবাদীদের বিচার আর ভুক্তভোগীদের প্রতি রাষ্ট্রের অবহেলার কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। জুলাইয়ের প্রথম দিনে গণ অভ্যুত্থানের বীরদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে বিএনপি। দলটির নেতারা ঐক্য অটুট রেখে বীরদের রক্ত যেন বৃথা না যায় সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি আগেই জুলাই সনদ দিয়েছে, এখন দায়িত্ব সরকারের। ফিরল জুলাই, ফিরেনি ১৬ পেরিয়ে ১৭ হওয়া আবদুল্লাহ বিন জাহিদ। ৫ আগস্ট বিমানবন্দরে স্বৈরতন্ত্রের বুলেটে বিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমাতু জোহরার বড় সন্তান। রক্তস্নাত জুলাই অভ্যুত্থানে আবু সাইদ, ওয়াসিম ও মীর মুগ্ধদের আত্মদান এখনও দগদগে। ভুক্তভোগী সেই কয়েকশো পরিবারকে জুলাইয়ের প্রথম দিনে সম্মানিত করেছে বিএনপি। আমি মনে করেছিলাম যে আমার ছেলে একটা চলে গেছে, আমি আর ছেলে পাবো না। আমি এখন যদি ঢাকা শহরে আছে আমার 50টা ছেলে হয়, আমি যদি কক্সবাজারে যাই 200 ছেলে হয়। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার এই সব বিচারের দিকে লক্ষ্য রাখবেন। সকল শহীদ পরিবারের প্রতি একটা সুদৃষ্ট থাকবে, এটা আমাদের দাবি। স্বৈরতন্ত্রের অবসানের লড়াই ছিল গত 16 বছরের। অকাতরে জীবন বিলিয়ে দিতে হয় অসংখ্য বিএনপি নেতাকর্মীকে। এ যেমন বংশাল থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি পারভেজের মেয়ের অবুঝ মন এখনও খুঁজে বেড়ায় বাবার আদর। নিধি আলোয়ার মতো শিশুদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চীন মৈত্রী সম্মিলন কেন্দ্র। তারেক রহমান চাচু আমাদের বাবাদের খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে। আমার বাবা আসে না, আমার বাবাকে ফিরিয়ে দিন। এমন ত্যাগ আর জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করলেন বিএনপি নেতারা। বিএনপিকে প্রতিপক্ষ ভেবে জাতির ভিতরে কোন রকম অনৈক্য সৃষ্টি করা যাবে না। ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। সংস্কার ইস্যুতে বিএনপির সাথে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে, রাজনীতি আছে, বক্তব্য আছে,
কিন্তু ন্যূনতম জাতীয় ঐক্যের যে সেতু বন্ধন সেটা কোনোভাবেই যেন আমরা বিনষ্ট না করি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরোধী ঐক্যে সবাইকে আহ্বান জানাই। 5 আগস্ট পর্যন্ত জুলাই যোদ্ধাদের স্মরণে নানা ধরনের কর্মসূচি পালন করবে বিএনপি। কৃতজ্ঞ চিত্তে জুলাই যোদ্ধাদের স্মরণে রাখা সুর ছিল সবার কণ্ঠে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তিতে ঝালকাঠিতে হলো মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। মঙ্গলবার সন্ধ্যায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদল, এনসিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বলেন, 24-এর গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। ছাত্র জনতার এই নবজাগরণ দেশকে দিয়েছে নতুন সূচনা। এর মাধ্যমে গণশক্তির জাগরণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন। ফলে 16 বছরের ফ্যাসিবাদী শাসনামলের অবসান ঘটে। 16 বছরের দুঃশাসনের বিচার, জুলাই গণহত্যার বিচার এবং গণতান্ত্রিক সংস্কার নিশ্চিতের দাবি জানান তারা। এছাড়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসনে এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাত 10:30টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় এই ঘোষণা দেন তিনি। নাহিদ আশা করেন আক্তার হোসেনের হাত ধরে উন্নয়ন অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া পীরগাছা। এ সময় দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আক্তার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন। সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন সামান্থা শারমিন, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় জুলাই পদযাত্রা। ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, কয়েকবার জেল খেটেছে এই আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে যে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্ন একদিন বাংলাদেশে অবশ্যই বাস্তবায়িত হবে। ভোলার তজুমুদ্দিনের স্বামীকে উদ্ধার করতে সতীনের বাড়িতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় মামলার পর অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক ফরিদ ও তার সহযোগী আলাউদ্দিন সহ আরও কয়েকজন। এদিকে শ্রমিক দল থেকে বহিষ্কার করা হয়েছে ফরিদকে। এই ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন গণধর্ষণের শিকার এই গৃহবধূ। ভুক্তভোগী নারী জানান, শনিবার রাতে ফোন পান তিনি। জানতে পারেন তার স্বামীকে আটকে রাখা হয়েছে একটি বাড়িতে। তৃতীয় স্ত্রী কয়েকজন লোক দিয়ে তাকে নির্যাতন করে 4 লাখ টাকার বিনিময়ে দেয় ডিভোর্স দেওয়ার প্রস্তাব। পরদিন সকালে তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে সতীনের বাড়ি যান ভুক্তভোগী নারী। টাকা না নিয়ে যাওয়ায় আবার পেটানো হয় তার স্বামীকে। এক পর্যায়ে স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে সতীনের ভাড়া করা লোকেরা ধর্ষণ করে সেই নারীকে। অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ফরিদ ও তার সহযোগী আলাউদ্দিন পালাক্রমে ধর্ষণ করে তাকে। ঘটনা কাউকে না জানাতে দেয়া হয় হুমকি। যারা ছিল তারা আমার লগে এরকম খারাপ ব্যবহার করছে এবং আমি পায়ে ধরে বয়ে রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন আমি এই কথা কইছি আর আমার মানে নেই আমার কথাটা। হঠাৎ করে দিয়ে আমার মোবাইল একটা নাম্বার আছে, আমার হুমকি দিছে, তোরা যদি থানা পাড়া দাস তুই লঞ্চ উঠবি, তাও তোর কলিজাটা লগে থাকবো না, আর তোর বাপ মা যে বাড়িতে থাকবো তাও তোর সুযোগ থাকবো না। তখন আমি মুন্সিবাড়ি কোনাতে বসা নিজেই 3-4 ফোন দিয়ে আইন না আমি থানাতে গেছি। সোমবার এই ঘটনায় 7 জনের নাম উল্লেখ সহ আরো কয়েকজন অজ্ঞাতকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। নির্যাতিতা নারীকে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে, গাইনি ওয়ার্ডে। তার ফার্দার এক্সামিনেশন করার জন্য এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া হয়েছে অলরেডি। আরও উন্নত পরীক্ষা বা উন্নত চিকিৎসা যা লাগে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মামলার পর ভুক্তভোগীর সতীন ঝর্ণা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে চলছে অভিযান। এই সংক্রান্তে আমাদের এখানে একটা নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা 3 নম্বর যে স্ত্রী তাকে আমরা আটক করছি, বাকি সবাইকে আটক করার প্রচেষ্টা অব্যাহত আছে। অভিযুক্ত ফরিদ উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
এদিকে ভোলায় এই গণধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের বিচারের দাবিতে হওয়া বিক্ষোভ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মোল্লা পুকুরপাল এলাকায় হয় এই হামলা। কমপক্ষে 10 থেকে 12 জন আহত হয়। গণধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের বিচারের দাবিতে সর্বস্তরের জনগণের ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে গণধর্ষণে অভিযুক্ত ফরিদ আলাউদ্দিন সহ মামলার অন্যান্য আসামিদের নির্দেশে বিক্ষোভকারীদের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। দর্শকদের বিচারের দাবিতে তদুমদিন আমজনতার ব্যানারে আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল আয়োজন করছিলাম। মানববন্ধন করার মাঝখানে দর্শকের আত্মীয় স্বজন আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে। ধর্ষিতা বোনের পক্ষে কথা বলায় আজকে দর্শক নিজেরা এবং দর্শকের পরিবার, আত্মীয় স্বজন, পরিজন সকলে মিলে আমাদের উপরে অতর্কিত হামলা। রাজধানীর টিকাটুলির একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সেখান থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী লামিয়া তিথি। তিথি, আগুন কি এখন নিয়ন্ত্রণে আছে কিনা, ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন। ইশরাত, প্রথমেই বলি যে রাজধানী টিকাটলির যেই কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছিল সেটি কিন্তু ভোর 5টা নাগাদ লেগেছিল এবং 2 ঘন্টার প্রচেষ্টায় ঠিক 7টার দিকে কিন্তু ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কিন্তু এটি নিয়ন্ত্রণে এনেছে। যদি একটু বলে রাখতে চাই যে এই যেই 12তলা ভবনটি রয়েছে তার কিন্তু 3 তলায় আগুনের সূত্রপাত ঘটে এবং যদি বলি যে এই 12তলা ভবনের কিন্তু 4 তলা পর্যন্ত কিন্তু বাণিজ্যিক কার্যক্রম চলে, বাণিজ্যিক বাণিজ্যিক এবং যে 12তলার বাকিটা রয়েছে সেটি কিন্তু আবাসিক। তো এখানে যখন 3 তলা অগ্নিপাতের ঘটনা ঘটে, আগুনের সূত্রপাতটা ঘটে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই যেই আবাসিকের যেই যারা রয়েছিলেন তারা কিন্তু একটু ভীত হয়ে যান এবং তাদেরকে কিন্তু ফায়ার সার্ভিস ভোর 5:30 নাগাদ আসার পরেই কিন্তু তাদেরকে এই 48টি ফ্ল্যাটের লোকজনকে কিন্তু তারা নামিয়ে আনেন এবং একই সাথে কিন্তু এই যে 3 তলার যে আগুনটি রয়েছে সেটিও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনে। একই সাথে যদি বলতে চাই যে এখন কিন্তু র্যাব, ফায়ার সার্ভিস এবং পুলিশের কর্মকর্তারা মোতায়েন রয়েছে। তবে এখানে যারা আবাসিক কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু বলছে, আবাসিক যারা আছে তারা কিন্তু বলছে যে এই আবাসিক ভবনের মাঝখানে কেন হচ্ছে এই 4 তলা পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। আর একই সাথে সব থেকে ভিতর বিষয় ছিল সেটি কিনা এই যে কেমিক্যাল গোডাউন ছিল, সেই কেমিক্যাল গোডাউনের মাধ্যমে এই আবাসিক ভবনে কেন কেমিক্যাল গোডাউন দেওয়া হয়েছে সেটির প্রশ্নও কিন্তু করছে এই যারা রয়েছে। ধন্যবাদ আপনাকে। কারো মুখে ফিরল হাসি, কারো মুখে ফুটেছে কথা। সফল অস্ত্রোপচারের পর ঠোঁট ও তালুকাটা 76 রোগীর দুনিয়া এখন আনন্দে ভরা। রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে বিনামূল্যে দেয়া হয় এই সেবা। ছিলেন 12 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বাবা জোরে বলো, বাবা বাড়ি যাবা। 6 বছর পর সন্তানের মুখে প্রথম বাবা ডাক, তাই বাবার হৃদয় জুড়ে এখন শুধুই মুগ্ধতা, আনন্দ। 5 দিন আগে জন্ম থেকে কাটা তালুর অস্ত্রোপচার হয়েছে জুনায়েদের। ভাব প্রকাশে তার এলোমেলো শব্দগুলো এখন স্পষ্ট ভাষা। ঠান্ডা হয়ে গেছে আমার কলিজা ঠান্ডা। আমার কিছু চাওয়া নেই যে আমার ছেলে আমাকে বাবা বলে ডাকতেছে, আমার সামনে কিছু খেতে পারতেছে, ঠিক আছে, যা কিছু খাইতো নাক দেশে। জুনায়েদের পরিবারের মতো এমন সুন্দর মুহূর্ত ফিরে পেয়েছে 76টি পরিবার। ঠোঁট ও তালু কাটা শিশুদের অস্ত্রোপচার হয় রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে। রোগীদের বয়স ছিল 3 মাস থেকে 12 বছর পর্যন্ত। আগে তো অনেক লাগতো, খারাপ দেখা যাইতো, অনেক কষ্ট লাগতো। অন তো ঠিক হয়ে গেছে, অন ভালো লাগে। মেয়ে কথা বলতে পারতো না, ইটু করতে পারতো না, খাওয়া দাওয়া অনেক অসুবিধা হইতো। আল্লাহ দিলে অপারেশন হয়েছে, আল্লাহ দিলে ঠিক হয়ে যাবে। আমাদের তো টাকা পয়সা অতটা নাই, ভাবছিলাম যে অনেক টাকা পয়সা হয়তো বা লাগবে, সে কারণে আমরা আগাই নেই, মানে আসি নেই সার্জারির জন্য করি নেই। এমন রোগীদের নিয়ে কাজ করে স্মাইল এশিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের হয়েই 3 দিনের এই ক্যাম্পেইনে অংশ নেন 12 দেশের সার্জনরা। একসঙ্গে 4টি ওটি টেবিলে চলে অস্ত্রোপচার। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করতে চায় সরকারি কর্মচারী হাসপাতাল ও সাজেদা ফাউন্ডেশন। যে শিশুর এটা থাকে সে নিজেকে অত্যন্তভাবে নিজেকে একটু ডিমোরালাইজড মনে করে, তো এর মাধ্যমে যদি সে একটা স্বাভাবিক সুন্দর চেহারা যখন পাবে, নিঃসন্দেহে তার খুবই ভালো লাগবে এবং এইরকম কাজের একটা অংশ হতে পেরে সরকারি কর্মচারী হসপিটাল অত্যন্ত আনন্দবোধ করছে। জন্মগতভাবে ঠোঁট কাটা, তালু কাটা যে সমস্ত শিশু আছে তাদের জন্য বিনামূল্যে সার্জারি করার জন্য আমরা
স্মাইল এশিয়া সিঙ্গাপুর ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের ডক্টরস এবং তাদের টিম 32 জনের একটা টিম, তারা এসে আমাদের সঙ্গে যৌথভাবে এবং সরকারের সহায়তায় বিনামূল্যে সার্জারিটা হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর 5,000-এর বেশি শিশু ঠোঁট ও তালু কাটা সমস্যা নিয়ে জন্ম নেয়। এর বড় কারণ অপুষ্টি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ের বুক চিরে নির্মিত সীমান্ত সড়ক দুর্গম পার্বত্যাঞ্চলে যোগাযোগের নতুন মাইলফলক। 1036 কিলোমিটার দীর্ঘ সড়কের 317 কিলোমিটারের কাজ শেষ, যা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই 3 জেলা জুড়ে বিস্তৃত। শুধু সীমান্ত সুরক্ষা নয়, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নির্মিত সড়কটি প্রকৌশল উৎকর্ষতারও দৃষ্টান্ত। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবায়েদ ইবনে শাহাদাতের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি দেখব আজ। কোথাও 2 থেকে 3,000 ফুট উচ্চতার ভঙ্গুর পাহাড়, আবার কোথাও ভয়ঙ্কর গিরিখাত। আবহাওয়া পরিবর্তন হয় চোখের পলকে। একসময় এক পাহাড় থেকে দূরের অন্য পাহাড় ছিল কেবল দৃষ্টিতেই সীমাবদ্ধ। পাল্টে গেছে সেই চিত্র। 3 পার্বত্য জেলার বুক চিরে এখন দৃষ্টিনন্দন পিচ ঢালা সড়ক। দুর্গম পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যোগাযোগ। আর এই প্রতিবন্ধকতা দূর করতে 3 পার্বত্য জেলার সীমান্ত ঘেঁষে 1036 কিলোমিটার সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। প্রথম ধাপে এমন 317 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে এই নির্মাণ কাজটা ছিল বেশ কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং। অসাধ্যকে সাধনের সেই গল্পটাই আজ আপনাদের জানাবো। সীমান্ত সড়ক নির্মাণের বিশাল কর্মযজ্ঞ সহজ ছিল না মোটেই। উঁচু পাহাড়, গভীর খাত, ভূমিধস ও বৈরী আবহাওয়া মাথায় রাখার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য অক্ষত রেখে প্রকল্পের কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের 20, 26 ও 17 ইসিবির 600 সেনা সদস্য। যে জায়গায় ইনঅ্যাক্সেসিবল ছিল সে জায়গায় কিছু পারসিভ করে কিছু ডাটা অ্যাজাম্পশন করেছিলাম। এই জায়গাগুলোকে পরে আমাদেরকে মিট আপ করতে হয়েছে। নির্মাণ সহযোগী যে প্রতিষ্ঠানগুলো লাগে তাদের সাপোর্টগুলো, যেটা সমতলে খুব সহজেই পাওয়া যায়, বাট আমাদের এখানে পেটে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলে যোগাযোগ একটি বড় প্রতিবন্ধকতার নাম। যেখানে আগে যেতে 2 দিন 3 দিন লাগতো, সেখানে এখন 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে আমরা সেখানে সহজে পৌঁছাতে পারছি। সীমান্তের কাছাকাছি নির্মাণ সামগ্রী পরিবহন, যোগাযোগ সংকট ও শ্রমিক জোগাড় করা এ প্রকল্পের অন্যতম চ্যালেঞ্জ। যে দ্রব্যাদি ব্যবহৃত হয় সেখানে আমরা বিভিন্নভাবে চেক করি, যাতে সঠিক গুণগত মান রেখে আমাদের কাজ শেষ করা যায়। বিভিন্ন কনসালটেন্টের সমন্বয়ে টিম গঠন করে এই বিষয়গুলো আমরা সমাধান করি। প্রথম ধাপে 3,861 কোটি টাকায় 317 কিলোমিটার সড়ক নির্মাণ শেষ। দ্বিতীয় ও তৃতীয় ধাপে বাকি 667 কিলোমিটার নির্মিত হলে এটি হবে দেশের দীর্ঘ সড়ক নেটওয়ার্ক। ফিজিবল রোড কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সেই জায়গাগুলিতে মুভ করছি, অবস্থান করছি। নিরাপত্তা বাহিনী আমাদের, বিশেষ করে বিজিবি সহ অন্যান্য যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, তারা সেই জায়গায় সীমান্ত বরাবর এখন টহল দিচ্ছে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, খাগড়াছড়ি। এ যেন অনিয়মের প্রকল্প। সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চলে 3.5 কোটি টাকার রাস্তা তৈরিতে চলছে দুর্নীতির মহোৎসব। মেয়াদ শেষ, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। নির্মাণ কাজে ব্যবহৃত সকল উপকরণই নিম্নমানের। এমনকি 10 ফুট প্রস্থের বদলে রাস্তা তৈরি করা হচ্ছে 7.5 ফুট। পদে পদে অনিয়ম হলেও কিছুই জানেন না, দাবি নির্বাহী প্রকৌশলীর। সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল ঘুমার খুকশিয়া। যমুনা নদী বেষ্টিত এই চরেই এলজিইডি সড়ক নির্মাণের নামে চলছে অনিয়ম। 2024 সালে পাকার মাথা থেকে মানিকদাইর পর্যন্ত 1700 মিটার পাকা সড়ক তৈরির প্রকল্প অনুমোদন দেয় এলজিইডি। 3.5 কোটি টাকার সেই প্রকল্প পায় ওশেন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত মে মাসের 15 তারিখ মেয়াদ শেষ হবার কথা থাকলেও তা বৃদ্ধি করা হয় 30 জুন পর্যন্ত। এরপরও সড়কের কাজ শেষ হয়নি। শুধুই কি সড়ক নির্মাণে ঢিলেমি? অভিযোগ উঠেছে রাস্তা তৈরিতে ইট, সিমেন্ট, বালুসহ যে সকল উপকরণ ব্যবহার করা হচ্ছে সবগুলোই নিম্নমানের। রড দেওয়া হচ্ছে প্রয়োজনের তুলনায় কম। স্থানীয়রা বাধা দিলে হতে হচ্ছে হয়রানির শিকার। পুরা রাস্তা যে করতেছে, হ্যাঁ, তো পুরাই 2 নম্বরে, ইট দিছে পুরা 3 নম্বর, ঠিক আছে। মানে অনেক কিছু, মানে রড দেওয়ার কথা ছিল অনেকগুলা, কিন্তু অনেক কম দিতেছে। মতো আমরা চাই না, আমরা চাই যে মানে এই যে সিটেলে যা আছে তাই হোক, এটি আমরা চাই। আমরা সিটেল চাই, হ্যাঁ সিটেল দেওয়া হবে না, কোনো বেলায় সিটেল নাই।
এই কাজে শিডিউল দেখায় না। প্রথম ঠিক মতন দিছে, কয়েকটা জালি ঠিক মতন বান দিছে, তারপর খালি কম দেয়া বান দিছে। ঠিকাদার ইঞ্জিনিয়ার তো এরা ঠিক মতন দেখাশোনা করে না, এরা মনে হয় হয়তো ঘুষ টুস খায় মনে হয় রাস্তার কাজ তেমন সুবিধা হইতে হয় না। ঠিকাদারের প্রতিনিধি ও এলজিইডির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের দাবি, তারা কেউই শিডিউল সম্পর্কে জানেন না। উপরে নির্দেশনা মেনেই কাজ করছেন তারা। শিডিউল আমি দেখি না, শিডিউল আমাদের ওই বস দেখে বলে দিচ্ছে। শিডিউল তো পুরাটাই আপনি ডোমারবালি করার কাজ করার কথা বলছে। না, এটা আমাদের বলে নাই। আমাদের স্যাররা বলে দিছে যে আপনি দেবেন হলো 12টা আর হলো 10টা। 12টা আর হলো 12টা আর 40টা। 40টা আবার শিডিউলে কি আছে? তা জানি না। শিডিউল আছে 15টা আর 47টা। ওটা আমরা জানি না, আমাদের তা বলে না। আমাকে তো আর মনে হয় যে 3টা দিয়ে করলে আমরা 4টা দিতে পারবো না, কমও দিতে পারবো না। তবে সহকারী প্রকৌশলীর দাবি, ডিজাইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে, কিন্তু নজরদারির অভাবে ঠিকাদার গরমিল করে থাকতে পারে। আমরা ডিজাইন মোতাবেক তাদেরকে কাজ করতে বলেছি। আর দুর্গম চরাঞ্চলে অবস্থিত, আমরা প্রতিনিয়ত হয়তো যেতে পারি না, তো এই ফাঁকে হয়তো ঠিকাদার কোনো কারসাজি করতে পারে। দৃশ্যমান এরকম অনিয়ম দুর্নীতির বিষয়টি জানেন না বলে দাবি করলেন নির্বাহী প্রকৌশলী। এইরকম যে নিম্নমানের কাজ বা দুর্নীতি হচ্ছে, আসলে আমার এখনো দৃষ্টিগোচরে কেউ আনেনি। আপনি যেহেতু বলতেছেন, আমি ইমিডিয়েট সেখানে গিয়ে যদি এরকম কোনো দুর্নীতির ঘটনা ঘটে থাকে বা নিম্নমানের কাজের ঘটনা ঘটে থাকে, আমি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দ্রুত সঠিকভাবে সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভারতে অবস্থানরত নারী ও শিশুসহ 15 বাংলাদেশিকে আটকের পর ঝিনাইদহ সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাতে মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, ভারতে বসবাসরত 15 জন মঙ্গলবার দুপুরে 194 বিএসএফ ব্যাটালিয়নের টহল টিমের হাতে আটক হয়। পরে 58 বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ খোসালপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি। মেহেরপুরের গাংনীতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে পোড়াপাড়া জুগিন্দা সড়কে হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী বাজার থেকে বাড়ি ফিরছিলেন এক ব্যবসায়ী সহ এলাকার কয়েকজন। সড়কে নির্জন এলাকা পার হওয়ার সময় ওত পেতে থাকা ডাকাত দল গতিরোধ করে। এ সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। ওই ব্যবসায়ী সহ অন্যান্যদের মারধর করে দুর্বৃত্তরা। তাদের কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেয় সংঘবদ্ধ ডাকাত দল। খবর পেয়ে গাংনী থানা পুলিশের ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযানও চলছে। রাত হলেই আতঙ্ক বাড়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে। প্রতিনিয়ত ঘটছে ডাকাতি, ছিনতাই। পর্যাপ্ত পুলিশি তৎপরতা না থাকায় বেপরোয়া অপরাধীরা। অবশ্য পুলিশের দাবি, চলাচলকারীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহার হয় সড়কটি। সরাইল, নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই এই 3 উপজেলার বাসিন্দাদের যাতায়াত। তবে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে ডাকাতি। রাত হলেই শুনশান নীরবতা। সড়কের দুপাশে ঝোপের মাঝে ঘাপটি মেরে থাকে ডাকাতরা। দুই প্রান্ত হাওর বেষ্টিত হওয়ায় দ্রুত পালিয়ে যেতেও কোনো অসুবিধা হয় না। গাছ ফালাইয়া রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেয়, বা অনেক সময় লুট গাড়ি তো আস্তে আস্তে চলে, চলাকালীন ওরা গাড়ি ব্যারিকেড দিয়া লুট গাড়িটা থামায়, মনে হয় ওদের যে কোনো একটা দিয়া গাড়ি আটকাইলা। বড় একটা ইট যদি মারে, অনেকে তো আছে গ্যালাসটা উপরে পড়লে সমস্যা, তেল লেগে ব্রেক করে ধরে আপনার মাইর দূর করবো, আপনি ইয়ারে জান থাকতে গাড়ি দিবা, তো ধরে মাইর দূর করিয়া আপনার ফালাই দিয়ে যাবো গাড়ি লিয়া। সরাইল অংশ শেষ হওয়ার আগেই ধরন্তী এলাকা। সেখান থেকে নাসিরনগরের কুন্ডা পর্যন্ত বেশিরভাগ অংশেই নেই বসতি। এই এলাকায় প্রায় নিয়মিতই ডাকাতের কবলে পড়েন চলাচলকারীরা। মালামাল লুটে নেয়ার পাশাপাশি নারীদের হেনস্থা করারও অভিযোগ আছে। ডাকাতদের কবল থেকে বাদ যায় না লাশবাহী অ্যাম্বুলেন্সও। সড়কটির হবিগঞ্জের লাখাই অংশেও একই অবস্থা। পুলিশ তো মনে করেন এরা বাউন্ডারি পাই হয় না, এরার একটা সীমানা আছে। মানে এরা ব্রিজের উপরে থাকলে এরা নিচে কোনোদিন নামবে না, ডাকাত থাকলে এরা চলে যায়। কাজ শেষ হওয়ার পরে ওরা আসে। জিগাইব বাড়ি কই যাইবেন, কই থেকে আইছেন, এগুলা জিজ্ঞাসা আপনি চেক করে সারে। গাড়ি সিঙ্গেল দিলে আমরা না দাঁড়ালে ইডাল মারবো, নাহলে গায়ে মারবো, বাড়ি মারবো, চলতি গাড়ি।
স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো বিষয়ে অবগত, তবুও পর্যাপ্ত টহল নেই। অভিযান চালিয়েও নাকি ধরা পড়ছে না ডাকাতরা। আমাদের আসলে সরাইল থানার একটা টিম থাকে রাস্তায়, আর ওই পাশে ব্রিজের ওই পাশে থাকে আপনার যে প্রথম ব্রিজটা, সেই ব্রিজটার ওখানে থাকে আপনার নাসিরনগর থানার একটা টিম। ডাকাত দলটা আসলে আন্তজেলা, এরা যে এখানেই স্থায়ীভাবে থাকে ব্যাপারটা এরকম না। হবিগঞ্জ থেকে আসে, নরসিংদী থেকে আসে, ছোটোখাটো ডাকাতি করে অথবা বড় ডাকাতি যদি পাই সেটা করে। এই দীর্ঘ রাস্তায় তো আসলে মনে করেন যে 10 মিটার অথবা 100 মিটার পর পুলিশ দাঁড়া করানো সম্ভব না। এই আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড লাইট বসানো হলেও সেগুলো ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এই সড়কটি 2 জেলায় পড়ায় মামলা করতে গিয়েও ভোগান্তিতে পড়েন ভুক্তভোগীরা, তাই বেশিরভাগ ঘটনাই থেকে যায় অন্তরালে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চট্টগ্রামের হালির শহরে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে র্যাব। আটক করা হয়েছে চক্রের মূল হোতাকে। অভিযানে পরিবার নিয়ে বসবাসের আড়ালে বাসায় অভিনব কায়দায় বানানো অবৈধ টেক দুনিয়ার সন্ধান পায় র্যাব। চট্টগ্রামের হালি শহরে সচল হয়েছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ভিওআইপি ডিভাইস। একসাথে একই স্থানে মিলছে অনেকগুলো সিম সচলের সিগন্যাল। গতকাল দিনভর এমন সিগন্যাল পাচ্ছে এনটিএমসি ও বিটিআরসির বিশেষ টিম। এরপর হালি শহরের পুরো এলাকা জুড়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব সদস্যরা। মধ্যরাতে হালি শহরের বি ব্লকের এই বাসার সামনে এসে এনটিএমসির ভিওআইপি সরঞ্জাম ডিটেক্ট ডিভাইস জানান দেয় এই ভবনেই রয়েছে অপরাধী। সবশেষ ভবনের 9 তলার একটি ফ্ল্যাটে মেলে এসব সরঞ্জাম। কয়েক হাজার সিম, ডজনেরও বেশি ডিভাইস ও শত শত ইন্টারনেট মডেম জব্দ করা হয় একটি কক্ষ থেকে। আটক করা হয় এই চক্রের অন্যতম হোতা মিজানকে। তথ্য ছিল যে একটা বাসার থেকে অবৈধভাবে ভিওআইপি বিজনেস পরিচালনা করা হচ্ছে। তো সেই তথ্যসূত্র ধরে আজকে আমাদের এই অভিযানটা পরিচালনা করা এবং আমরা আজকের এই অভিযানে একজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছি এবং সেই সাথে আমরা বিপুল পরিমাণে ভিওআইপি ব্যবসার সাথে জড়িত ইকুইপমেন্টস ক্যাপচার করতে সক্ষম হয়েছি। র্যাব বলছে সিমগুলো সংগ্রহ করা হয়েছে অবৈধ উপায়ে। প্রতিটি সিমই অন্যের নামে রেজিস্ট্রেশন করা। 1000 টাকার বিনিময়ে এমন 20টি সিম সংগ্রহ করত চক্রটি। ভিওআইপি হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে অবৈধভাবে আসলে বিদেশে যে কল করা, ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে এটা কাউন্ট হয় মেইন কল হিসেবে, যেটা আমরা অভিযুক্ত ব্যক্তির সাথে কথা বলে জানতে পারলাম। এসব ডিভাইসের কারণে প্রতিদিন কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। সংশ্লিষ্ট সিম সরবরাহকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিটিআরসির। আসামি যেটা বললো, ওর যে হিসাব সেটা যেখানে 1 টাকা হয় সেখানে সে 75 পয়সা করে দিচ্ছে অপারেটরকে, আর 25 পয়সা করে তার প্রতি মিনিটে লাভ হচ্ছে। সে হিসাবে তার প্রতি মিনিটে, এখানে যেহেতু সিম সংখ্যা অনেক বেশি, 10,000 অ্যারাউন্ড প্লাস মাইনাস, এখন ওই সিমগুলি দিয়ে প্রতি মিনিটে যে কথা বলতেছে, এই প্রতি মিনিট ওয়াইজ তার 25 পয়সা করে লাভ হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে এমন একাধিক চক্র। তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজায় 60 দিনের যুদ্ধবিরতি কার্যকরে প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন যুদ্ধ পুরোপুরি বন্ধে দুপক্ষের সাথে আলোচনা চলবে বলেও জানান তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রস্তাবিত চুক্তি বাস্তবায়নে কাজ করছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। ট্রাম্প আশা করেন মধ্যপ্রাচ্যের ভালোর জন্য হামাসও প্রস্তাবে রাজি হবে, তবে চুক্তিতে কি কি শর্ত রয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। এদিকে হামাস ও যুক্তরাষ্ট্র কেউই আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন নেতানিয়াহু। তার ঠিক আগেই যুদ্ধবিরতির শর্তে রাজি হওয়ার কথা জানালেন ট্রাম্প। চরম বিপর্যয়ে দিন কাটাচ্ছেন গাজার কিডনি জটিলতায় আক্রান্ত রোগীরা। জ্বালানি সংকটের কারণে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, তাই ডায়ালাইসিস করা সম্ভবই হচ্ছে না। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ডায়ালাইসিস না করতে পেরে প্রায় 40% রোগীর মৃত্যু হয়েছে গাজায়। গাজা শিফা হাসপাতালের কিডনি রোগ সংক্রান্ত বিভাগের দৃশ্য এটি। চিকিৎসার জন্য অপেক্ষায় রোগীরা, কিন্তু বন্ধ রয়েছে ডায়ালাইসিস। বিদ্যুৎ সংকটের কারণে বন্ধ রয়েছে চিকিৎসা, তাই সেবা না নিয়েই ফিরতে হচ্ছে রোগীদের।
আমার ডায়ালাইসিস প্রয়োজন, কিন্তু বিদ্যুৎ এবং পানির সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। আমার শরীরে বিষাক্ত পদার্থের পরিমাণ বাড়ছে, আমার পক্ষে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই আইডিএফের টার্গেটে পরিণত হয় হাসপাতালগুলো। এতে অন্যান্য রোগীদের পাশাপাশি বিপাকে পড়েন কিডনি জটিলতায় আক্রান্তরাও। ডায়ালাইসিস সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় অসহায় অবস্থার মধ্যে পড়েছেন তারা। আমাদের চিকিৎসা দরকার, নিয়মিতভাবে আমাদের এই চিকিৎসা সহায়তা প্রয়োজন। শারীরিক ও মানসিক কোনো সহায়তাই আমরা পাচ্ছি না। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার হাসপাতালগুলোয় দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট। ফলে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন রোগীরা। কিডনি জটিলতায় আক্রান্ত রোগীদের 40% বেশি মৃত্যু হয়েছে। জ্বালানি সংকটের কারণে আমরা ডায়ালিসিস বিভাগ বন্ধ করতে বাধ্য হয়েছি। আইসিইউতে থাকা 13 রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এই কারণে। কিন্তু আমাদের কিছুই করার নেই। যে সামান্য জ্বালানি পাই তাতে পুরো হাসপাতাল মাত্র কয়েক ঘন্টা চলতে পারে। এর আগে হাসপাতালগুলোয় জ্বালানি সরবরাহ নিশ্চিতে দফায় দফায় ইসরায়েলের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নানা নাটকীয়তার পর সিনেটে পাশ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বিগ বিউটিফুল বিল। 24 ঘন্টার বিতর্ক শেষে হওয়া ভোটাভুটিতে পক্ষে বিপক্ষে সমসংখ্যক ভোট পড়ায় বিলটি পাশের জন্য প্রয়োজন হয় সিনেট প্রেসিডেন্টের টাই ব্রেকিং ভোট। দীর্ঘ সময় অচলাবস্থার পর এই দায়িত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোটে অবশেষে পাশ হয় বিলটি। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি আবারও কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে সইয়ের পর তা আইনে পরিণত করবেন ট্রাম্প। বিলটির মাধ্যমে ধনীদের কর ছাড়ের সুবিধা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য খাতে অর্থ কাটছাট করতে চান ট্রাম্প, যার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির থেকে আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত করেছে জোহরান মামদানির। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশ করা হয় র্যাঙ্ক চয়েজ ভোটিংয়ের ফলাফল। এতে দেখা যায় প্রাইমারির তৃতীয় রাউন্ড শেষে 56% ভোট পেয়েছেন আলোচিত রাজনীতিক মামদানি। মেয়র প্রার্থী হতে প্রয়োজন 50% ভোট। 33 বছর বয়সী মুসলিম যুবক মামদান হারিয়েছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুইমোকে। নভেম্বরের নির্বাচনে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে। এর আগে ডেমোক্রেটিক পার্টির হয়ে মেয়র নির্বাচিত হলেও এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন তিনি।